আর আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের কোর্সের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4। এটা এনএসডি এর আন্ডারে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ, এটার আন্ডারে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং। এই কোর্সটা লেভেল 4, 5 এবং 6 এখনো কমপ্লিট হয় নাই। 4, 5 পর্যন্ত আছে। মানে 4 থেকে স্টার্ট, 5 হচ্ছে এটার আপার লেভেল। আর এটার স্কিল লেভেল হচ্ছে লেভেল 4। তো আমরা এই কোর্সটার মধ্যে কি আছে, আমরা যে অনলাইনে ক্লাস, ফিজিক্যাল ক্লাস এবং অ্যাসেসমেন্টে বসবো, টোটাল এই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর কোর্স স্ট্রাকচারটা কি 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 থাকতে পারে আমাদের এক্সামে। আমরা এখানের মধ্যে অনেকে অনেক ধরনের এক্সপার্ট আছেন, আপনারা এটা আমি নিঃসন্দেহে জানি। বিভিন্ন সেক্টরের উপর, অ্যাকাউন্টিং এর উপর অথবা ফিন্যান্সের উপর আপনাদের অনেক দক্ষতা আছে। তো আমাদের অ্যাসেসমেন্টে স্পেসিফিক কি আসবে, কোন কোন টপিকসের উপর আমাদের কাজ থাকবে, কারণ অ্যাকাউন্টিং তো অনেক বিশাল জগৎ। এটার কোথা থেকে আমাদের এই এক্সামে আসবে, সফটওয়্যারের কোথা থেকে আসবে, এগুলো আমরা একটু দেখবো আজকে। এটা হচ্ছে আমাদের কোর্স স্ট্রাকচার, দেখা যাচ্ছে? আপনারা কি দেখতেছেন? মানে একটু কথা বলেন। আর আমাদের এই সেশনটা কিন্তু সবারই কি এরকম হচ্ছে? আচ্ছা, আপনি একটু ইয়ে করে আবার জয়েন করেন, বা আপনার নেটে প্রবলেম থাকতে পারে। আচ্ছা, যেটা বলছি, আমরা এখানে টু ওয়ে কমিউনিকেশন থাকবো, অর্থাৎ শুধু যে আমি কথা বলেই যাব আপনারা শুধু শুনবেন, ওইটা না, আপনারাও কথা বলবেন, আমার দিক থেকেও কথা বলবো, মানে আমরা একসাথে আগাবো আর কি, বিষয়টা এরকম। আপনারা কোনো কিছু যদি না বোঝেন সেটাও বলবেন। আচ্ছা, কোর্স স্ট্রাকচার। আমাদের কোর্স স্ট্রাকচারটাতে টোটাল ৩টা পার্ট। একটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এগুলো তো দেখা যাচ্ছে না? আচ্ছা, জেনেরিক কম্পিটেন্সি। জেনেরিক কম্পিটেন্সি বলতে মানে জেনারেল বিষয়গুলা, যেই বিষয়গুলা যে কোনো অকুপেশনের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো অকুপেশনে আপনি কাজ করতে যান, সে যে বিষয়গুলা সব অকুপেশনেই দরকার হয়, ওগুলোকে আমরা মূলত জেনেরিক কম্পিটেন্সি বলি। জেনেরিক মানে আর একটা বিষয় ভাবে ধরতে পারেন যে জেনারেল নলেজের মতো, যেটা সব কাজেই লাগে। আর এখানে যে ৩টা ইয়ে আছে, কম্পিটেন্সি: জেনেরিক, সেক্টর স্পেসিফিক, অকুপেশনাল স্পেসিফিক। এই ৩টা কম্পিটেন্সি সমন্বয়ে আমাদের কোর্স। ৩টা কম্পিটেন্সিতে যে সক্ষম হবে, কম্পিটেন্ট হইতে পারবে, সেই ফাইনালি কম্পিটেন্ট। ৩টা কম্পিটেন্সির মধ্যে জেনেরিকের মধ্যে কি কি আছে? জেনেরিকের মধ্যে ২টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। একটা হচ্ছে ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট। এই ২টা সিম্পল বিষয়, অর্থাৎ কর্মক্ষেত্রে ইংরেজির ব্যবহার। আরেকটা হচ্ছে কর্মক্ষেত্রে বা কাজে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবে। এই ২টা বিষয়, এটা আমাদের জেনেরিক কম্পিটেন্সির আওতায় থাকবে। এখানের প্রত্যেকটা কম্পিটেন্সি কিন্তু আমাদের অ্যাসেসমেন্টের দিন জাজ করা হবে। অ্যাসেসমেন্টের দিন প্রত্যেকটা টপিকস থেকে আপনার কম্পিটেন্সি বা সক্ষমতা যাচাই করবে, যাচাই করে দিন শেষে এটার উপর ফলাফল তৈরি করবে, যে আপনি কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট, অর্থাৎ পাস নাকি ফেল। ডান পাশে আছে ইউনিট অফ কম্পিটেন্সি লেভেল, নমিনাল আওয়ার। এই ডান পাশের বিষয়গুলো হচ্ছে যারা রেগুলার ট্রেনিং নিবে তাদের জন্য। অর্থাৎ এই জেনেরিক কম্পিটেন্সিটা শিখতে বা ট্রেনিং নিতে টোটাল 30 ঘন্টা বরাদ্দ। 30 ঘন্টায় এই জেনেরিক কম্পিটেন্সিটা শিখতে 30 ঘন্টা সময় লাগবে, বা 30 ঘন্টায় শিখাবে একজন ট্রেনার। 30 ঘন্টা এটা শিখাবে। এটা হয়তো ডেইলি যদি 5 ঘন্টা করে ক্লাস হয়, 6 দিন লাগবে এটা শিখাইতে। তো আমরা ডান পাশের সময়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এখন, কারণ আমরা এখানে যারা আছি সবাই কাজ জানি। এখন শুধু আমরা মাত্র অ্যাসেসমেন্টে বসবো। আমার কথা কি ক্লিয়ার? আমরা কি ট্রেনিং নিব? আমরা তো ট্রেনিং নিব না। মানে অবশ্যই।
ঠিক আছে? ঠিক আছে, আমরা ডান পাশে যে সময়, এটা আমাদের জন্য না, এটা হচ্ছে যারা রেগুলার ট্রেনিং নিবে তাদের জন্য। আচ্ছা, জেনেরিক কম্পিটেন্সি এ দুইটা থাকবে। এরপরে আসেন সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি হচ্ছে আমাদের যে অকুপেশনটা অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, এই অকুপেশনটা প্রত্যেকটা অকুপেশন কোনো না কোনো সেক্টরের অধীনে থাকে। আমাদের এই অকুপেশনটা কোন সেক্টরের অধীন বলতে পারবেন? কেউ একজন বলেন। আমাদের এই অকুপেশনটা হচ্ছে আইসিটি সেক্টরের অধীন। যেমন ধরেন আইসিটি সেক্টরের অধীন আরও কয়েকটা অকুপেশন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং, পেনিট্রেশন টেস্ট, এরকম অনেক অকুপেশন আছে, এগুলো সব আইসিটি সেক্টরের অধীন। এভাবে বিভিন্ন সেক্টর আছে, যেমন অ্যাগ্রোফুড সেক্টর আছে, তারপর আরএমজি সেক্টর আছে, ইনফর্মাল সেক্টর আছে, এরকম অনেক সেক্টর থাকে। তো ২ নাম্বার যেটা, এটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এটার মানে হলো আইসিটি সেক্টরে, যেহেতু আমরা আইসিটি সেক্টরের অধীন, আইসিটি সেক্টরে কাজ করার ক্ষেত্রে যেই কম্পিটেন্সিগুলা আপনার মধ্যে থাকতে হবে বা থাকবে, যেই কম্পিটেন্সির উপর আপনার অ্যাসেসমেন্ট হবে, এগুলা। তো আমাদের যেহেতু আইসিটি সেক্টর, এর অধীনে কি আছে? ১ নাম্বার হচ্ছে ইউজ ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং এবং প্রেজেন্টেশন সফটওয়্যার, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট, এই ২ টা সফটওয়্যারের কম্পিটেন্সি থাকতে হবে আপনার। আর এগুলো শেখার জন্য ১৫ ঘন্টা বরাদ্দ রাখা হয়েছে যারা রেগুলার ট্রেনিং নেবে। ইউজ ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, এটার উপরে নলেজ নিতে হবে। কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন ইন দ্য আইটি ওয়ার্ক প্লেস, আইটি ওয়ার্ক প্লেসে কাজ করার ক্ষেত্রে নৈতিকতার যে বিষয়গুলা, এগুলা এই কম্পিটেন্সিটাও রাখা হয়েছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। যেহেতু আমরা আইটি সেক্টরে কাজ করব, তাহলে আইটি সেক্টরে কোনটা নৈতিক কোনটা অনৈতিক, ওই বিষয়গুলো জানতে হবে। সর্বশেষ ৩ নাম্বার হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এটা হচ্ছে আমাদের মূল কম্পিটেন্সিটা, অর্থাৎ আমরা যেই অকুপেশন নিয়ে কাজ করব, ওই অকুপেশনের স্পেসিফিক কোন টপিকসগুলো আমরা শিখব। এত উপরে যেগুলো দেখে আসছি, প্রথম ছিল জেনেরিক কম্পিটেন্সি, এটা হচ্ছে জেনারেল বা সব অকুপেশনে প্রায় কম বেশি লাগে। সেক্টর স্পেসিফিক শুধুমাত্র আইসিটি সেক্টরে কাজ করতে যেটা লাগবে সেটা। আর এখন হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি, শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এই কোর্সের জন্য যেই কম্পিটেন্সিটা আমার জানতে হবে। ১ নাম্বার এক্সিকিউট এ প্রজেক্ট, একটা প্রজেক্ট এক্সিকিউট কিভাবে করতে হবে। এখানে প্রজেক্ট প্রপোজাল থাকতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আপনি একটা প্রজেক্ট ডিজাইন করবেন, প্রজেক্ট তৈরি করবেন, এটা এই বিষয়টা। ২ নাম্বার হচ্ছে ইউজ স্প্রেডশিট, অর্থাৎ এটা হচ্ছে এক্সেলের কাজ। স্প্রেডশিট বা এক্সেলের কাজ থাকবে এখানে, বড় দাগের কাজ থাকবে, অ্যাকাউন্টিং এর কাজগুলা এক্সেলের মাধ্যমে করতে হবে এই পার্টে এসে। এরপর হচ্ছে পারফর্ম অ্যাকাউন্টিং ইউজিং অ্যাকাউন্টিং প্যাকেজ। ৩ নাম্বার যেটা সর্বশেষ, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার কাজ, অ্যাকাউন্টিং প্যাকেজের মাধ্যমে অ্যাকাউন্টিং এর কাজগুলো অ্যাকাউন্টিং প্যাকেজে করা। প্যাকেজ মানে সফটওয়্যারের বিষয়টা। কুইক বুক অথবা জেরোতে কাজ করবো আমরা, ওই কুইক বুক অথবা জেরোতে অ্যাকাউন্টিং এর কাজ করা, এক্সেলের মাধ্যমে অ্যাকাউন্টিং এর কাজ করা, আর হচ্ছে প্রজেক্ট ডিজাইন করা বা প্রজেক্ট প্রপোজাল তৈরি করা। এ হচ্ছে আমাদের টোটাল কোর্স স্ট্রাকচার। ৩টা ভাগে ভাগ, একটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। আর এই টোটাল কোর্সটার ট্রেনিং নিতে সময় লাগবে ৩৬০ ঘন্টা, এটা সময়। এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝছেন? এই প্রজেক্টটা হচ্ছে, আমরা এটার ডিটেলস জানবো যখন ভিতরে যাব। ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট দিয়ে ক্লায়েন্টকে একটা প্রজেক্ট ডিজাইন করে দেওয়া, প্রজেক্ট করে দেওয়া, অথবা ক্লায়েন্ট ধরেন একটা সার্কুলারের মতো থাকে যে সে এই অ্যাকাউন্টিং এর কাজের জন্য একজন অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাকাউন্টেন্ট চাচ্ছে। এখন তার এই তথ্যের ভিত্তিতে আপনি তাকে একটা প্রপোজাল সাবমিট করবেন, ওইটাই এক্সিকিউট প্রজেক্টের আওতায় পড়বে। আচ্ছা, তাহলে কি আমরা সামনে যাব?
আচ্ছা, আচ্ছা আপনাদের মধ্যে কারা, কারা মোবাইল ডিভাইস দিয়া জয়েন করছেন? একজন। আচ্ছা, মানে যাদের একান্তই কম্পিউটার নাই এমন তো থাকার কথা না। এই কাজ করতে হলে অবশ্যই কম্পিউটার কম্পিউটার নাই এমন কেউ আছেন? পিসি, ল্যাপটপ? আচ্ছা আপনার নামটা একটু বলেন তাহলে। আপনার নামটা কি? আচ্ছা এখন আপনাকে কি এই বেসে ফাইনাল সিলেক্ট করা হয়েছে? আপনি কি করেন? জব করেন নাকি স্টুডেন্ট? আচ্ছা এখন আপনার পিসি যদি না থাকে তাহলে আমরা যে কাজ দিব এগুলো আপনি কিভাবে করবেন? আমাদের এই কাজগুলার ধরেন 99% না 100% কম্পিউটার বেসড কাজ। সবগুলো কাজে আপনাকে কম্পিউটারে করতে হবে। আর যারা মোবাইলে জয়েন করছেন মানে একান্তই সমস্যা না হলে কালকে থেকে আপনারা পিসিতে বা ল্যাপটপে জয়েন করবেন। মোবাইলে অতটা ইয়া হয় না। ঠিক আছে সামনে যাই। না, এটা ঠিক আছে আপনার পাশাপাশি যদি ল্যাপটপ থাকে এটা তো ভালো। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস? আচ্ছা। আমরা এখন দেখব অ্যাসেসমেন্ট প্রসেসটা কি? আমাদের কি মেকানিজমে অ্যাসেসমেন্টটা বা আপনারা হয়তো বলবেন এক্সাম। এই টিবেট সেক্টরের ভাষায় এটাকে অ্যাসেসমেন্ট বলে, মূল্যায়ন। তো আমাদের এই অ্যাসেসমেন্টটা টোটাল ৩ টা ইভেন্ট হয়। ৩ টা ইভেন্ট থাকে। রিটেন এক্সাম থাকে, ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল, ৩ নাম্বার হচ্ছে ওরাল। রিটেনে আমাদের ২০ থেকে ২৫ টা কোশ্চেন থাকবে। এটার জন্য সময় থাকবে ১ ঘন্টা। ১ ঘন্টার মধ্যে ২০ থেকে ২৫ টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। কোশ্চেনগুলো থাকবে আমাদের শর্ট কোশ্চেন। কোনো ব্রিফ মানে ১ লাইন, ২ লাইন, সর্বোচ্চ ৩ লাইন, ৩.৫ লাইন এরকমের মধ্যে অ্যান্সার করতে হয়। আর এটা অ্যান্সার করতে হবে ওরা কোশ্চেনের সাথে লিখার জায়গাও থাকবে এবং এটা নিয়ে যাবে ওরা অ্যাসেসমেন্টের দিন। অ্যান্সার শিট সহ ওরা নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রিটেন এক্সাম। আর রিটেন এক্সামে যে কোশ্চেনগুলো আসবে, আমাদের এখানে যে টোটাল ৮টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে, এই ৮টা ইউনিট অফ কম্পিটেন্সি যাচাই করা হবে ৩টা ইভেন্টের মাধ্যমে। এই ৩টা ইভেন্টে হচ্ছে রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল। অর্থাৎ কোনো কম্পিটেন্সি আপনাকে হয়তো যাচাই করবে রিটেন দিয়ে, কোনোটা প্র্যাকটিক্যাল কাজ করতে দিবে, কোনোটা মৌখিক প্রশ্ন করে যাচাই করে নেবে। অর্থাৎ টোটাল ৮টা ইউনিট অফ কম্পিটেন্সিকেই টাচ করবে এখানে। বিকল্প কোনো সুযোগ নেই। সবগুলো থেকেই কোশ্চেন থাকবে। এটা হোক আপনার ওরালে অথবা প্র্যাকটিক্যাল কাজে অথবা রিটেনে। যেটা রিটেন দিয়ে কভার করা সম্ভব ওইটা ওরা রিটেন কোশ্চেন নিয়ে আসবে। যেটা ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল করতে হবে, রিটেনের মাধ্যমে হয় না, ওইটা ডেমনস্ট্রেশনে করবেন। তো নরমালি দেখা যায় কি আমাদের যে প্রথম যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে ৫টা, ১ থেকে 1 টু ৫, এগুলা বেশি মানে বেশিরভাগই আমাদের এই রিটেন কোশ্চেনের মধ্যে চলে আসে। মানে এগুলা যাচাই করে রিটেন কোশ্চেন দিয়ে। আর অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি এটা কমপ্লিটলি প্র্যাকটিক্যাল বেস। এখান থেকেও কিছু কোশ্চেন আপনাকে হয়তো ওরালি করতে পারে। আচ্ছা এরপরে হচ্ছে ডেমনস্ট্রেশন।
ডেমনস্ট্রেশন পার্টে আমাদের টোটাল 3 থেকে 4টা জব থাকে। এটার জন্য সময় থাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা, মানে সর্বনিম্ন 3 ঘন্টা, অনেক সময় 4 ঘন্টাও কোশ্চেন করে, এটা কোশ্চেনের ধরনের উপর। তো মিনিমাম 3 ঘন্টা থাকে ডেমনস্ট্রেশন পার্টে। 3 থেকে 4টা জব, অনেক সময় 2টা জবও থাকতে পারে। তো এই জবগুলা কোন কোন ইয়ে থেকে, ওই যে আমাদের 3টে ইউনিট অফ কম্পিটেন্সি আছে ওইখানে। একটা হচ্ছে প্রপোজাল তৈরি করতে দেয় ক্লায়েন্টের জন্য প্রপোজাল রেডি করা, এক্সেলের ওয়ার্ক, সফটওয়্যার ওয়ার্ক। এই 3টা ইউনিট অফ কম্পিটেন্সি থেকে 2টা বা 3টা 4টা জবও থাকতে পারে। তো এক্সেল ওয়ার্কের ক্ষেত্রে হয়তো 2টা জব দিয়ে দিবে, সফটওয়্যারে একটা জব, প্রজেক্ট প্রপোজাল একটা জব, এভাবে 4টা, অথবা প্রতিটা থেকে একটা, 3টা জব। এটা বিভিন্নভাবে হয়। আর সর্বশেষ হচ্ছে ওরাল। ওরাল তো যে কোনো ইয়ে থেকে কোশ্চেন করতে পারে। অনেক সময় দেখা যায় আপনার কাজের উপর কোশ্চেন করে, অর্থাৎ আপনি যেই কাজটাই করছেন এটা থেকেই প্রশ্ন করে যে আপনি আসলে দেখে করলেন নাকি নিজ থেকে করছেন। আর এমনিতে ওরাল কোশ্চেনের কিছু কোশ্চেন, ডেমো কোশ্চেন তারা নিয়ে আসে, ওগুলো থেকেও করে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এখান পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আর আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকবেন, আমি মাঝে মধ্যে সরাসরি ডাক দিয়ে জিজ্ঞেস করব। শুধু মোবাইলে চালু করে ঘুমাইলে হবে না, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব এক্সেলের মধ্যে কি কি কাজ থাকতে পারে, এক্সেল স্প্রেডশিটে কি কাজ, কোন ধরনের কাজ থাকে, এক্সেল থেকে কি কি আসতে পারে। তো এক্সেলের মোটামুটি ফরম্যাট অ্যান্ড লেআউট শিট, এটা হচ্ছে এক্সেলটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে অনলাইন অথবা অফলাইন, যেটা সফটওয়্যার আমরা এক্সেলে কাজ করি ওইটাও হতে পারে, অথবা গুগল শিটেও কাজ করতে হতে পারে। তো অনেক গুগল শিটে নর্মালি কাজটা কমে থাকে। তবে গুগল শিটের ব্যবহারটা জানেন কিনা এটা হয়তো অনেক সময় যাচাই করার জন্য ছোট একটা কোশ্চেন থাকে, যে একটা ছক করে দেয়, এই ছকটা গুগল শিটে করে অ্যাসেসরকে পাঠানোর জন্য বলে। এটা জাস্ট যাচাই করা যে সে গুগল শিটের কাজ বুঝে কিনা, অতটুকুই। আমরা এখানে যারা আছি আশা করি সবাই তো গুগল শিটের কাজ জানি না। সবাই একটু বলেন, কারণ আপনারা বলছেন যে আপনারা এক্সেলে কাজ জানেন। সফটওয়্যারে কাজ হয়তো কম বেশি জানেন, কিন্তু এক্সেলে সবাই কাজ জানেন এটা কিন্তু বলছেন আপনারা। এখন সবাই বলতেছেন না কেন যে গুগল শিটে বা এক্সেলে কাজ জানেন? একটু বলেন। আচ্ছা। আচ্ছা, গুগল শিটে কাজ না জানলেও হবে, এক্সেলে কাজ জানলে হবে। আচ্ছা, একটু মিউট করে কথা বলেন। আচ্ছা, গুগল শিটে ততটা সমস্যা নাই, এটা কম জানলেও হবে। তবে এক্সেলে কাজ যাতে জানা থাকে। তো আমাদের এরপরে হচ্ছে ইউজ ফর্মুলা এন্ড ফাংশন, কোন কোন ফর্মুলা এবং ফাংশন আমাদের এই কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হবে। সাম, লেফট রাইট, ম্যাক্সিমাম মিনিমাম, অ্যাভারেজ, অ্যাভারেজ এ, ক্রিয়েট চার্ট। এগুলো তো আপনারা ছোটখাটো এই বিষয়গুলো কি পারেন? হ্যাঁ, এগুলো কিন্তু নরমালি। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই সরাসরি কিন্তু এগুলো থাকবে না যে তুমি সাম করে দাও বা এটার সাম ইফ করো, এটার এভারেজ করো, এগুলো থাকবে না। এগুলো হচ্ছে আমাদের বড় কাজের সুবিধার্থে আমরা এই ফাংশন ফর্মুলাগুলো ইউজ করব। এটা বলা থাকবে না যে তুমি রাইট ইউজ করো বা লেফটের ব্যবহার কিভাবে হয়, এগুলো কিছুই থাকে না। তবে আপনার বড় ডেটা শিট থাকলে ওইটাকে কাজ করার সুবিধার্থে এগুলো আমরা হয়তো ইউজ করব। এরপরে আছে ইউজ টুলস, কোন ধরনের টুলস ব্যবহার করতে হতে পারে। ডেটা ভ্যালিডেশন, রিমুভ ডুপ্লিকেট ডেটা, ডেটা সর্টিং, ফিল্টারিং, ডেটা কনসলিডেশন। এগুলা এগুলো প্রত্যেকটা আমাদের
অন্য কাজের সহায়ক হিসেবে আমরা কাজ করব। আমাদেরকে বলবে না যে তুমি রিমুভ ডুপ্লিকেট করো। এটা আমরাই আমাদের প্রয়োজনে ব্যবহার করতে হবে। তাহলে এগুলা সবগুলোর কাজ আপনাদের কিন্তু জানা থাকতে হবে। না হলে আমরা পারব না। কারণ এই ছোট, ছোট কাজগুলো যদি এখন শিখাইতে যাই তাহলে তো আবার অনেক সময় লাগবে। আর এগুলো আপনারা যাদের কোনো যদি ২-১ টা আইটেমে সমস্যা থাকে তাহলে এগুলো আপনারা YouTube এর মধ্যে ১-২ মিনিটের অনেক ভিডিও আছে। এগুলো দেখে নিতে পারেন। ছোট, ছোট ভিডিও আছে এগুলো, হ্যাঁ? একটু দেখে নিন। যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে। আর আমরা আমাদের কাজের ক্ষেত্রে যেটা, যেটা প্রয়োজন ওইটার কাজ করব। তবে আপনার আগে থেকে যদি একটু জানা থাকে তাহলে আপনি দ্রুত ধরতে পারবেন। এরপর হচ্ছে ক্রিয়েট পিভট টেবিল। পিভট টেবিলের কাজ থাকে সরাসরি সাম ইফ ভিলুকআপ ফাংশনের কাজ। এইগুলা মোটা দাগে ব্যবহার হয়। আর উপরে যেগুলো বলে আসছে এগুলো থেকে কোনোটা হতে পারে, কোনোটা নাও হতে পারে। কিন্তু ক্রিয়েট পিভট টেবিল, সাম ইফ, ভিলুকআপ এই ফাংশনগুলো মাস্ট থাকে। এগুলো দিয়েই মূলত আমাদের কাজ করতে হয়। এই ফাংশনগুলো কারা, কারা জানেন? এগুলোর ব্যবহার? আচ্ছা, এবার আসি আমরা এক্সেলের মাধ্যমে কি কাজ করতে হবে। একটু আগে যেগুলো দেখছি এগুলো তো আমাদের সহায়তা করবে। কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে বাড়তি সুবিধা নিব। কিন্তু কাজ কি করতে হবে? কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং প্রসেস, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো করতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলা থেকে কোশ্চেন থাকবে। এগুলা সবগুলোও থাকতে পারে। একটা কম, ২ টা বেশি বা কম বেশি থাকতে পারে। মানে এর ভিতরেই থাকবে। লেজার, জার্নাল, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর বাইরে থেকে কিছু থাকবে না এক্সেলের ক্ষেত্রে। আর এই কাজগুলো আমরা এক্সেলের মাধ্যমে করব। আপনারা হয়তো অনেকে এই যাবৎকাল জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স আমরা হাতে কলমে কাগজে করছি আমরা। জার্নাল থেকে লেজার কিভাবে করে, ট্রায়াল ব্যালেন্স কিভাবে করে, প্রফিট লস কিভাবে করে আমরা হাতে কলমে করছি। কিন্তু এখন আমাদেরকে সফটওয়্যার ইয়েতে এক্সেলে ফর্মুলা ইউজ করে করতে হবে। এক্সেলের মধ্যে বসিয়ে ফর্মুলা ইউজ করে দেন আমাদের অটোমেটিক ডেটা ট্রান্সফার হয়ে যাবে। কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা। আর এই কাজগুলো করতে আমাদের সরাসরি ফর্মুলা ফাংশন লাগবে, ভিলুকআপ, সামিফ এবং পিভট টেবিল এইগুলোর মাধ্যমে করতে হবে। আরো যে ছোটখাটো ফাংশন আছে ওগুলো অন্য ডেটা আবার অনেক ধরনের ডেটা দেয় ওগুলোকে ঠিকঠাক করার জন্য আমরা ওই ছোটখাটো ফর্মুলা ইউজ করব। কিন্তু মোটা দাগে সরাসরি এই ৩ টা আইটেম উল্লেখ থাকে যে ভিলুকআপ দিয়ে প্রফিট লস করো, সামিফ দিয়ে ট্রায়াল ব্যালেন্স করো, পিভট টেবিল দিয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করো এভাবে থাকে। আমরা এগুলোর ব্যবহার দেখব। আচ্ছা, এটা হলো আমাদের এক্সেলের কাজ। এরপর হচ্ছে আমাদের সফটওয়্যার। সফটওয়্যারে আমাদের কি থাকে? অ্যাকাউন্ট সেট আপ করা থাকতে পারে, কোম্পানি সেট আপ, চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেট করা এগুলো থাকতে পারে। এরপরে আমাদের রেকর্ড ট্রানজাকশন এখানে থাকতে পারে, ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা, ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে ক্যাটাগরাইজ করা, দেন সেলস ইনভয়েস তৈরি করা, বিল রেকর্ড করা এবং সর্বশেষে রিপোর্ট রান করা। এগুলা সবগুলা করতে পারলে তখন আমাদের কাছে প্রফিট লস চার্ট, ব্যালেন্স শিট চার্ট যে কোনো রিপোর্ট চাইলে ওইটা আমরা বের করতে পারবো। তবে বেশি কাজ থাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে ক্যাটাগরাইজ করা। এটা একটু গুরুত্বপূর্ণ। আর হচ্ছে সেলস ইনভয়েসটা কিভাবে করব? ওই সেলস ইনভয়েস তৈরিটাও থাকে। আচ্ছা, এছাড়া কিছু চার্টের ইউজ করতে বলে, মানে চার্ট তৈরি করতে বলে। আপনার কাজ যখন কমপ্লিট, আপনি অ্যাকাউন্টিং এর কাজ করছেন, এখন আপনাকে বলল যে এক্সপেন্স থেকে একটা চার্ট করো অথবা সেলস এর উপর সেলস অ্যানালাইসিস করো। এগুলো করে একটা চার্ট তৈরি করে দিতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের পাই চার্ট অথবা বার চার্ট যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য হয় ওইটা আপনি ডেটা দেখেই বুঝবেন কোন ধরনের চার্ট দিলে ভালো হবে। ওই ধরনের চার্টও চায় অনেক সময়। এ হলো আজকে আমাদের কোর্সের সংক্ষিপ্ত একটা সামারি, সংক্ষিপ্ত মানে টোটাল কি আছে আমাদের এই কোর্সে, কি আসতে পারে, কি আসে।
এবং পরীক্ষার প্রসেস সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া। এখন এই পুরা প্রসেসের উপর আপনাদের আউটলাইন বলতে হ্যাঁ, না স্লাইড আর কি জন্য দরকার? আপনি তো কাজে দেখবেন। স্লাইড নিয়ে তো কোনো কাজ নাই। আর রেকর্ডিংটা দিব আপনাদের। কিন্তু রেকর্ডিং এর আশায় কেউ কিন্তু থাকবেন না। সবাই এখানেই শেষ করতে চাইবেন। যে আমি এখানেই শিখে ফেলবো। বা এখানেই মানে একটু মনোযোগটা এদিকে দেন। রেকর্ডিং দিলে ওইটা হয় কি রেকর্ডিং একটু টাইনে দেখে সবকিছু মাথায় থাকে না। এজন্য ক্লাসে একটু গুরুত্ব দিবেন। আবার অনেক সময় দেখা যায় আমার রেকর্ডিংও মিস হয়। ভয়েসটা আসে না, এরকম হয়ে যায়। আচ্ছা এই ডিসকাশনের উপর কারো কিছু আছে, মন্তব্য আছে? আচ্ছা ফার্স্ট এটা আপনি একটু ভিডিওটাও দেখে নিন। এটা কোর্স স্ট্রাকচারটা আমাদের কি, কি আছে? টোটাল কয়টা পার্ট, ইউনিট অফ কম্পিটেন্সি অর্থাৎ এটা সিলেবাসের মতো। আমাদের কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে এগুলো থেকে আমাদের কোশ্চেন হবে। আর আমাদের এই সিলেবাসটা টোটাল ৩ টা ভাগ, জেনেটিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক এবং অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি আছে। আচ্ছা সফটওয়্যার ইউজ করার জন্য তারা নির্দিষ্ট কোনো সফটওয়্যার দিবে না। কুইকবুক, ট্যালি, জেরো এই ৩ টা সফটওয়্যারের উল্লেখ থাকে সরাসরি। আপনি যেকোনোটাতে করতে পারবেন। তো আমরা নরমালি জেরো সফটওয়্যার দিয়েই কাজ করাই। কারণ কুইকবুকটা যারা একটু ভালো জানে তাদের জন্য সুবিধা। আর আমাদের এখানে মেক্সিমামে থাকে সফটওয়্যারের নলেজটা একটু কম থাকে। তো এইজন্য আমরা কুইকবুকে যাই না। যেকোনো এক সফটওয়্যারে দেখাইলেই হবে। তোমার মা আমারে চা দিবে। আপনার প্রশ্নটা বুঝি নাই। কি বলছেন? আপনার প্রশ্নটা বুঝি নাই। আবার একটু বলেন। এটা তো আমি ক্লিয়ার করলাম যে আপনি যেকোনোটা দিয়ে করতে পারবেন। আপনি যেটা ভালো পারেন ওইটা দিয়ে করবেন। এখানে তারা বলবে না যে আপনি কুইকবুক আমাকে দেখান তো। ওইটা বলবে না। আপনি যেকোনো একটা সফটওয়্যারে করে দিলেই হবে। আচ্ছা এই অ্যাসেসমেন্টটাতে কোনো পাস মার্ক হয় না। এটাতে হয় কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট। অর্থাৎ হয় আপনি কম্পিটেন্ট হয়েছেন, না হলে নট ইয়েট কম্পিটেন্ট। আর পাস ফেল বলতে কিন্তু বোঝায় ভিন্ন বিষয়। ফার্স্ট পেজ হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে যে আপনি ৩৩-এর উপরে পাইলে পাস অথবা ৫০ পাইলে পাস, ৪৮ পাইলে আবার ফেল, এরকম থাকে। কিন্তু এই সিবিটি সিস্টেমে 100% ফুলফিল হলে আপনি কম্পিটেন্ট, আর 1% ফুলফিল না হলে আপনি মানে কম্পিটেন্ট না। সরাসরি এরকম হিসাব। আচ্ছা আপনাদের এই যেই টোটাল কোর্সের যে কারিকুলাম এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওইটা টোটাল বইটাই পাঠিয়ে দিব। মানে সিলেবাস যেটাকে বলি আমরা সিএস। হ্যাঁ। আচ্ছা ভি লুকআপ ফাংশন, এই ভি লুকআপ, লুকআপ মানে কিন্তু খুঁজে বের করা। তো ভি লুকআপ হচ্ছে আপনার এখানে নির্দিষ্ট কোনো ডেটা আপনি ফাংশন ব্যবহার করে খুঁজে আনবেন। যেমন ধরেন আমাদের এখানে এখানে ধরেন কয়েক হাজার ডেটা আছে, এইভাবে সিরিয়ালে অসংখ্য ডেটা আছে। এখন এখানের মধ্যে আমি চাচ্ছি যে গুফি বলতে একজন আছে বা গোপাল। এখন সে তার এইজটা কত? এখন এখানে অল্প ডেটা থাকার কারণে আপনি দেখতেছেন যে আচ্ছা এই দেখি গোপাল কোথায়, কোনটা কোনটা। এটা হলো গোপাল, তাহলে গোপালের এইজ হলো 14। কিন্তু আপনার যখন এখানে ধরেন ১০,০০০ ব্যক্তির নাম, তখন তো আপনি গোপালকে খুঁজতে অনেক সময় লাগবে। তো এটা সহজে আমরা খুঁজে নিব
আমাদের টার্গেটেড বিষয়টাকে আমরা খুঁজতে এই ভিলুকা ফাংশনটা ইউজ করব। যেমন ধরেন এইখানে আমি বীরেন্দ্রা তার ফাইনাল টেস্টের রিপোর্টটা দেখবো, ফাইনাল টেস্টে সে কত পাইছে। তো বীরেন্দ্রা এখানে আপনি খুঁজে, তো আমি নাম দেখতেছি না, এখানে নাই, এখানে নাই, আছে কোথাও না কোথাও। কিন্তু এটা খুঁজে বের করার জন্য সহজে ভিলুকআপটা আমরা ইউজ করব। এটা ইউজ করার ফর্মুলা হচ্ছে প্রথমে ইকুয়াল টু বি লুক আপ, এটা ক্লিক করলে চলে আসবে, মাউস ক্লিক করলে এটা ধরবে। ব্র্যাকেট দিয়ে প্রথমে দেখেন এই ফাংশনটার ব্যবহারটার জন্য তারা এখানে কিছু ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে রাখছে কিভাবে এই ফাংশনটা কাজ করবে। প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে কি বোঝায়? লুকআপ ভ্যালু বলতে বোঝায় আমি কার এগেনিস্টে তথ্য খুঁজবো, কার এগেনিস্টে আমি ডেটা বা তথ্য খুঁজতেছি। আমি খুঁজতেছি কার এগেনিস্টে, বা কার জন্য তথ্য খুঁজতেছি? বীরেন্দ্রা। আচ্ছা, আপনাদের কি দেখা যাচ্ছে না, ক্যারেক্টার স্ক্রিন বড় করতে হবে? আচ্ছা, এখন দেখা যায়? আবার দিচ্ছি আমি ইকুয়াল টু ভি লুকআপ। প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আবারও বলতেছি, লুকআপ ভ্যালুটা হচ্ছে যার জন্য আমি তথ্য খুঁজবো বা যার এগেনিস্টে তথ্য খুঁজতেছি। তো এটা হচ্ছে বীরেন্দ্রা, এটাতে আমি ক্লিক করব শুধু। ক্লিক করে কমা। দেখেন আপনি এরপরে কিন্তু এই যে লুকআপ ভ্যালু কমা অলরেডি লেখাও আছে। তার সাজেশন অনুযায়ী আমরা কাজ করব, কমা। এরপরে হচ্ছে দেখেন এখানে লেখা আসছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে হচ্ছে আমি এই বীরেন্দ্রার তথ্যটা কোন টেবিলের মধ্যে খুঁজবো, মানে কোন ডেটা শিটে খুঁজবো, কোথায় আছে এটা। আমার ডেটা শিট কোনটা, এটা সবটা না? এই যে নেম থেকে ফাইনাল টেস্ট পর্যন্ত এটা তো আমার ডেটা শিট। এটাকে আমি সিলেক্ট করব সবটাকে। এই যে সবটা ড্রাগ করে সিলেক্ট করলাম। এরপরে আমাদের সিলেক্ট করার পরে এটাকে লক করতে হবে যাতে তথ্য পরবর্তীতে মানে এলোমেলো না হয়, এই জন্য আমরা লক করে দিব। লকটা করব আমরা F4 দিয়ে। F4 যারা ল্যাপটপে ইউজ করেন তারা সরাসরি F4 দিলে কারো হয়তো আসবে, কারো আসবে না। তাহলে এটা আপনারা ওই যে নিচে FN আছে, FN F4 দিবেন। কারণ অনেকের F4 এর মধ্যে থাকে ব্রাইটনেস বাড়ে অথবা ব্রাইটনেস কমে অথবা সাউন্ডের ইয়ে থাকে। তো এই জন্য যাদের না আসে FN দিয়ে F4 দিবেন, তাহলে এটা লক হয়ে যাবে ডেটা শিটটা। এরপরে আবার দেখেন কমা আসছে। এবার আসছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে বোঝায় আপনি যেই তথ্যটা খুঁজতেছেন, আমরা তো বীরেন্দ্রার এগেনিস্টে তথ্য খুঁজতেছি। আর খুঁজতেছি কি, আমাদের টার্গেটটা কি বলেন তো? বীরেন্দ্রার এগেনিস্টে আমরা ফাইনাল টেস্ট রেজাল্টটা খুঁজবো। এটাই তো খুঁজবো আমরা, ফাইনাল টেস্ট। কারণ এই যে উপরে লেখাই তো আছে ফাইনাল টেস্ট, এই যে লেখা আছে ফাইনাল টেস্ট। তাহলে ফাইনাল টেস্ট খুঁজবো। এখন বলেন ফাইনাল টেস্টে আমার যেই ডেটা সিলেক্ট করছি এর মধ্যে কত নাম্বার কলামে আছে? আচ্ছা, জি মানে এবিসি তে যে জি, কিন্তু আমরা তো নাম্বার বলতেছি, তাহলে আমাদের সিরিয়াল নাম্বার লাগবে। কত নাম্বার? 7, 7। এই 7, এরপরে 7 দিলাম। এরপরে কমা, এরপরে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে, 0টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাকুরেট মিলার জন্য। এখানে ট্রু ফলস ২ টা ইয়ে আছে। এগুলা জানার অত দরকার নাই। 0 দিবেন আপনারা শুধু। এন্টার। এই যে বীরেন্দ্রটা সে খুঁজে দিছে আমাকে 98। দেখেন বীরেন্দ্রটা কোথায় আছে? এই যে বীরেন্দ্রা 98। এখন আপনি এটা ধরে ড্রাগ করলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। দেখেন কার কত অটোমেটিক চলে আসছে। বেশি কঠিন কি এটা পারা যাবে না? না, যারা তো পারেন, যে এতক্ষণ যারা পারেন নাই ওনারা কোথায়? ওনাদের তো কথা শুনছি।
আচ্ছা, আবার কই আপনারা কোথায় কথা বলেন না কেন এখন? তো এবার আমরা ধরেন ক্লাসের রেজাল্টটা বের করব। ক্লাস, তো এটা তো আমরা ইকুয়াল টু ভি লুকআপ, প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু বীরেন্দ্রা, কমা টেবিল অ্যারে, আমার টেবিল হচ্ছে এটা। এরপরে F4, অনেকে এই জায়গায় মিস করে অঙ্ক মিলে দিয়ে পারে না, মানে খুঁজতে থাকে কিন্তু এই শুধু লকটা করে না, এই জন্য হয় না। এরপর হচ্ছে কমা, এবার আমার কলাম ইন্ডেক্স নাম্বার। আবরার ইসলাম আছেন? আচ্ছা, আপনি থাকেন। জাহান দোলা আছেন? জাহান দোলা, না দোহা? নাই। স্টুডিও নামে একজন মনে হয় আসছেন। এই যে আপনারা তো সবাই অ্যাক্টিভ না। শ্যামল কাজী। আচ্ছা, শ্যামলী, আপনি বলেন কলাম ইন্ডেক্স নাম্বার কি দিব? 4, এটা কি হয়েছে ওনার? আচ্ছা, এখানে এরপরে হচ্ছে ট্রু অর ফলস। ফলসটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ, মানে অ্যাকুরেট, এই নামে পাইলে সে তথ্যটা দিবে, এরকম আমরা এই জন্য জিরো দিচ্ছি, ফলসের জন্য জিরো। আর কোনো কনফিউশন আছে বিলুকআপ ফাংশনে? পারবো আমরা বিলুকআপ ফাংশনটা? মানে আমি শুনতে চাচ্ছি আপনাদের মধ্যে ওই সময় কয়েকজন বলছে যে আমরা পারি না পারি না, দেখান। এখন ওনাদের কথা আর শুনতেছি না আর। ঠিক আছে, ওনারা কোথায় গেল? এবার আমরা দেখবো সামি ফাংশনটা কিভাবে কাজ করে। সামিপটা কি? সামিপ হচ্ছে, ধরেন আমার কাছে একটা এখানে ডেটা শিট আছে, এখানে এগুলো ধরেন সেলসের ডেটা, এখানে বিভিন্ন ব্যক্তির নাম আছে। এই এক ব্যক্তি ফায়োনা ফান, সে সেলস করছে 30 টাকা। এখন সে আবার সেলস করছে, নিচে এসে আবার সেলস করছে, এই যে তার সেলসের তথ্য আছে। আবার নিচে এসে সে আবার আছে, আরো সেলস করছে, এভাবে অসংখ্যবার এক এক ব্যক্তি অনেকবার সেলস করছে। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে টোটাল কত টাকা সেলস করছে এটা বের করব। অর্থাৎ এই যে পাহনা, সে টোটাল 7 বার সেলস করছে, তাহলে তার 7 বারের যোগফলটা কত এটা বের করব। এটার কাজ হচ্ছে সামি ফাংশন দিয়ে। আর সাম, সাম দিয়ে কি বের করে বলেন তো? শুধুমাত্র ধরেন আমি যদি এই ডেটাগুলোর এখানে যোগফলটা বের করি, এটা হচ্ছে সামের কাজ, যোগ করা। আর সাম ইফটা হচ্ছে কন্ডিশনাল যোগ, অর্থাৎ কোনো কন্ডিশন অ্যাড করে আমি যোগ করব। যেমন এখানে আমি বলছি কি, এই পায়োনারটা আলাদা আলাদা যোগ করব, তাহলে এখানে একটা কন্ডিশন হয়ে গেল না? সরাসরি তো আর যোগ না, এখানে এই যে টোটাল আমাদের সেল ছিল এটা, আমি যদি এখানে সাম করি, এটা হলো আমার টোটাল সেলস, সবার সেলস মিলে টোটাল। আর সামিপ হচ্ছে বিভিন্ন শর্ত দিয়ে যোগ করাটা। আচ্ছা, এটা কিভাবে করব? প্রথমে আমাদের এখানে টোটাল নামের তালিকাগুলো আমি নিয়ে আসছি। এখন
শুরুতেই বলছি যে এখানে এই যে পাহনা নামে সে এক ব্যক্তি অনেকবার সেলস করছে। তাহলে এক ব্যক্তির নাম আমরা একবার করব। মানে একবার থাকবে, একক ব্যক্তির নাম একবার থাকবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমি তো আর এরকম করতে পারবো না, আচ্ছা পাওনা একবার পাইছি, পাওনাকে বসাইলাম নামটা, আবার দেখি এটা একবার আছে এটা বসাইলাম। এইভাবে করার থেকে সহজ করা যায়, ডুপ্লিকেটটা আমি রিমুভ করে দেই। তাহলে এক ব্যক্তির নাম একবারে থাকবে। এটা হলো রিমুভ ডুপ্লিকেট, যেটা আমাদের এই যে প্রেজেন্টেশনে দেখছেন আপনারা। রিমুভ ডুপ্লিকেট এটা আমাদের কাজে সহায়তা করে। তো রিমুভ ডুপ্লিকেটটা কিভাবে করব? এই ডাটাতে ক্লিক করে বা এই যে ইয়াতে ক্লিক করলে ডাটাটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে ডাটা, ডাটা থেকে এখানে রিমুভ ডুপ্লিকেট। আপনাদের এক্সেলের ভার্সন যদি চেঞ্জ হয়, ধরেন কারো মাইক্রোসফট এক্সেল 2007, কারো আছে 2013, কারো 16, এগুলোর ক্ষেত্রে এই টুলস বারগুলোর মধ্যে একটু চেঞ্জ থাকবে। মানে বিষয় একই, একটু ভিন্নভাবে থাকতে পারে, একটু দেখে নেবেন। অথবা মাউস রাখলেই কিন্তু আপনাকে লেখাটা দেখাবে যে এটা কি নাম। এই যে এটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, সরাসরি লিখাই আছে। আর কারো কারো ক্ষেত্রে এটা লম্বা হয়ে থাকবে। ওকে, এই যে রিমুভ ডুপ্লিকেট হয়ে গেছে, দেখেন এখন নাম হয়ে গেছে মাত্র 14টা, 15টা। অর্থাৎ এখানে অসংখ্য ডেটা আছে, কিন্তু 15 জন ব্যক্তির। এককভাবে কয়জন ব্যক্তির? এককভাবে 15 জন ব্যক্তির ডেটা আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকের সেলস গুলো আলাদা আলাদাভাবে একত্রিতভাবে যোগ করব। এখানে আলাদা আলাদাভাবে আছে, যেমন দেখেন এটা এখানে একবার আছে, এখানে একবার আছে। এই যে এই নামে অনেকবার আছে। তাহলে আমরা এখন সামিপ ফাংশন দিয়ে এটা যোগ করে ফেলবো। সামিপটা মানে আপনারা সবাই পারেন, এই জন্য কেউ কথাও বলতেছেন না। সামিপ প্রথমে হচ্ছে রেঞ্জ। এখানে দেখেন ইনস্ট্রাকশন কিন্তু চলে আসে। রিমুভ ডুপ্লিকেট থাকবে, কিন্তু ওই আপনি ডেটার ভিতরেই থাকবে। এই যে ডেটার ভিতরে গিয়ে কোথাও আমারটাতে তো ধরেন দেখা যাচ্ছে না, লেখা নাই, কিন্তু মাউস কার্সর আনলে আসে। আপনারটাতে হয়তো লেখা সহই থাকবে, এতটুকু পার্থক্য থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রথম রেঞ্জ। তো রেঞ্জ হচ্ছে আমার ওই যে ডেটা শিট যেটা, এটাই হলো রেঞ্জ। এটা সবটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, এটাকেও লক করে দিতে হবে। কমা, ক্রাইটেরিয়া, এই যে দেখছেন কন্ডিশন বা ক্রাইটেরিয়া সেট করতেছি। আমার ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লোরিনা প্লান। মানে এর যা ক্রাইটেরিয়া বলতে যার তথ্য খুঁজবো আমি বা যার তথ্য সাম করব, সেটাকে বোঝাচ্ছে। তো আমরা সাম করব কার তথ্যকে? এটা তথ্যকে সাম করব। এরপরে হচ্ছে কমা, এরপরে কি আসছে? সাম রেঞ্জ। রেঞ্জ এখানে দুইটা, একটা হচ্ছে টোটাল রেঞ্জ অর্থাৎ আমার ডেটা শিট, আর একটা হচ্ছে শুধুমাত্র সাম রেঞ্জ। মানে আমি যেই সংখ্যা বা টাকা এই সামের যোগ করতে চাচ্ছি ওইটার রেঞ্জটাকে বোঝাচ্ছে। তো ওইটার রেঞ্জ হচ্ছে আমার এই কলামটা পুরোটা। এটাকে আমি F4 দিয়ে লক করে দেব। এরপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে আমার তার টোটাল অ্যামাউন্টের যোগফল বের হয়ে গেছে। এবার এটা টান দিলে প্রত্যেকেরটাই আলাদা আলাদাভাবে ছিল, এখন এটা একত্রিত করে যোগ করে দিছে। এখন কি ক্লিয়ার? সবাই পারবেন? তামান্না, তাহুরা, দেখেন এখানে একটা কোশ্চেন, প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ। আচ্ছা, এখানে কিছু তথ্য দেওয়া আছে, তথ্যগুলো পড়ে কি বোঝা যায় এগুলো কিসের তথ্য? কাস্টমার নেম, ফার্স্ট নাইট, বুকিং ডেট, চেক আউট ডেট, নাইটস,
বুকিং নাম্বার, গ্রোস রেভিনিউ। আচ্ছা, এটা একটা হোটেলের ডেটা। হোটেলের বুকিং এর বা সেলস ডেটা ধরতে পারি আমরা, রেভিনিউর, সেলস রেভিনিউ। আচ্ছা, এখন আমাদের এই ডেটা শিটটা আছে এবং দেখতেছি এটা ৩ টা ভাগে ভাগ করা। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন আছে। একটা কোশ্চেন। আচ্ছা, আপনারা কি সবাই সফটওয়্যার অ্যাকাউন্ট খুলছেন? আচ্ছা, নাই কার? একটু বলেন তো কার নাই? দেখা যায়? আচ্ছা, এখানে আচ্ছা, এখানে এই লেখা দেখা যাচ্ছে তো। উপরে আমরা এগুলা কিসের ডাটা এটা তো বুঝলাম। এগুলো হচ্ছে একটা হোটেল বুকিং এর ডাটা। ঠিক না? আচ্ছা, এখন আমাদের ডেটা দিয়ে আমাদেরকে কোশ্চেন দিছে কি? প্রিপেয়ার এ প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার বাই পিভট টেবিল উইথ ফলোইং কন্ডিশন। নিচের কন্ডিশনগুলোর আলোকে আমাদেরকে প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার করতে হবে। অবশ্যই পিভট টেবিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? পিভট টেবিলের মাধ্যমে। পিভট টেবিলের মাধ্যমে, তবে কন্ডিশন হচ্ছে নিচে। এক নম্বর কন্ডিশন কি? আচ্ছা, এই শব্দটা এখানে ভুল আছে। আচ্ছা, এখন আমাকে যে বলছে এই প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার করতে, প্ল্যাটফর্ম ওয়াইজ আমি প্ল্যাটফর্মটা কাকে বলবো? আমি এখানে তথ্য দেখতেছি কি? তথ্য দেখতেছি কাস্টমার, রাইট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, চেক আউট, নাইটস, বুকিং নাম্বার, রেভিনিউ এনক্লোজার রেভিনিউ, ট্যাক্স, নিট রেভিনিউ, অরিজিনাল রেফারেল। এখন আমি কাকে বলবো প্ল্যাটফর্ম? তো এটা ইনস্ট্রাকশনের মধ্যে তারা দিয়ে দিছে প্ল্যাটফর্ম কিভাবে আমি সাজাবো। বলছে আইটেম দ্য কোড এয়ারবিএনবি, দেন প্ল্যাটফর্ম ইজ এয়ারবিএনবি। যদি আমি আইটেম কোডটা এয়ারবিএনবি পাই, তখন প্ল্যাটফর্ম বলবো এয়ারবিএনবি নামে। আইটেম কোডটা যদি আমি এক্সপিডিয়া দেখি, এই যে আইটেম দ্য কোড এক্সপিডিয়া, দেন প্ল্যাটফর্ম ইজ এক্সপিডিয়া, আদারওয়াইজ ইজ ডিরেক্ট বুকিং। অর্থাৎ আমাদের এখানে ৩ টা প্ল্যাটফর্ম হবে। একটা প্ল্যাটফর্ম হবে এয়ারবিএনবি, আরেকটা প্ল্যাটফর্ম হবে এক্সপিডিয়া, বাকি অন্য যা কিছু পাবো ওগুলোকে ডিরেক্ট বুকিং নামে একটা প্ল্যাটফর্ম করে দেব। প্ল্যাটফর্ম হবে ৩ টা। কিভাবে হবে? যদি আমি আইটেম কোডের মধ্যে এয়ারবিএনবি শব্দটা পাই, তাহলে এগুলোকে এরকম যা পাবো এগুলোকে এয়ারবিএনবি প্ল্যাটফর্ম নামকরণ করব। যদি আইটেম কোডে এক্সপিডিয়া পাই, তাহলে আমি প্ল্যাটফর্মটাকে এক্সপিডিয়া নামকরণ করব। আদারওয়াইজ ডিরেক্ট ডিরেক্ট বুকিং হবে। এতটুকু ক্লিয়ার আপনাদের মধ্যে? এখন আমরা আইটেম কোডে যাই। আচ্ছা, আমাদেরকে করতে হবে কি? প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার। এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে এই শব্দটা হবে
আইটেম কোড। এই আইটেম কোডের ঘরে যদি আমি এয়ারবিএনবি শব্দটা পাই, তাহলে এগুলাকে এয়ারবিএনবি নামকরণ করব, মানে প্ল্যাটফর্ম নাম দিব। আচ্ছা, আমাদেরকে যে দুইটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছে ওই দুইটা আমরা আগে ঘর করে ফেলি। একটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে রেজিস্টার। এই দুইটা কাজ করতে হবে। এখন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কি বলছে, এয়ারবিএনবি শব্দটা দেখলে, আইটেম কোডের ঘরে এয়ারবিএনবি দেখলে ওইটাকে কি করব, এয়ারবিএনবি প্ল্যাটফর্ম নাম। আচ্ছা, এগুলো কিন্তু সহজেই এখানে করা আছে। এয়ারবিএনবিটা একটু কপি করলাম। এই দেখেন, এগুলো সব এয়ারবিএনবি নাম আছে লেখা। তাহলে আমি এগুলার প্ল্যাটফর্মটাকে শুধু এয়ারবিএনবি দিচ্ছি। হ্যাঁ, এখন আপনি হয়তো বলতে পারেন এখানেই তো এয়ারবিএনবি আছে, আবার লেখার কি দরকার। এখানে নামের সাথে আবার কিছু কোডিং শব্দ আছে। প্ল্যাটফর্মে তো এত কিছু যাইতে পারবে না, শুধু এই নামে হবে প্ল্যাটফর্ম। তাহলে এটা এতটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে যদি এক্সপিডিয়া শব্দটা থাকে, তাহলে আমার প্ল্যাটফর্মটা কি নামে হবে? এক্সপিডিয়া। এরপরে বলছে কি আদার্স যা কিছু থাকবে এগুলা কি হবে? ডিরেক্ট বুকিং। ডিরেক্ট বুকিং। তাহলে এগুলো তো আদার্স নেই, এগুলো এক্সপিডিয়াও না, এয়ারবিএনবিও না। তাহলে এগুলো সব ডিরেক্ট বুকিং নাম দিয়ে দিচ্ছে। এতটুকু। আচ্ছা, এই এই পার্ট পর্যন্ত কে বুঝেন না একটু বলেন। যে কোনো জায়গায় মাউস রাখবো, ডেটা শিটের রেখে ইনসার্ট। ইনসার্ট থেকে এই যে শুরুতে আছে পিভট টেবিল, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সে আমার টোটাল ডেটাটাকে সিলেক্ট করবে। এখন আমি ওকে দিব না, ওকে দেওয়ার আগে একটু দেখে নেই সে আমার ডেটা ঠিকভাবে সিলেক্ট করছে কিনা। শুরুতে আমার হেডিংটা নিছে, হেডিং এর উপরের অংশ কিন্তু নেয় নাই, ওইটা আমার দরকারও নাই। ওইটা যদি নিত তাহলে হিসাব ঠিক হয়ে যেত। এতটুক থেকে আমার শেষ পর্যন্ত নিছে কিনা একটু দেখি। এই যে শেষ পর্যন্ত নিছে, এবং ডান দিকে কতটুক নিছে ওইটাও দেখে আসি। এটাও ঠিকভাবে নিছে। তাহলে সবকিছু যদি ঠিক থাকে তখন ওকে। ওকে দিলে আরেকটা শীটে সে আমাকে নিয়ে আসবে। এই শীটটা হচ্ছে পিভট টেবিলের ফিল্ড গুলো আমি কিভাবে সাজাবো। আচ্ছা, ফিল্ড গুলো আমরা সাজাবো এখানে। রেজিস্টারটাকে আমরা নিয়ে আসবো ফিল্টারিং এ। আমাদেরকে যেই যেই ভাবে তৈরি করতে বলছে, আমাদেরকে বলছে প্ল্যাটফর্ম ওয়াইজ রেজিস্টার করতে। এই প্ল্যাটফর্ম ওয়াইজ আমরা জি। ডাবল আসতেছে আপনাদের, কারো মনে হয় মাইক ডাবল ওপেন করা। এখন কি ডাবল আসতেছে? এই যে আরেকজনের ওই যে মোবাইল ল্যাপটপ একসাথে মানে সাউন্ড হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা আমরা রোতে দিব, আর অ্যামাউন্টটা দিব আমরা ভ্যালুতে। অ্যামাউন্টটা আমরা নিট অ্যামাউন্টটা নেই, কারণ অ্যামাউন্টের এখানে দুই তিনটা আইটেম আছে। গ্রোস রেভিনিউ আছে, কমিশন আছে, নিট রেভিনিউ আছে। আমরা নিটটা দিয়ে এই কাজটা করব। নিট রেভিনিউ। এই যে আমাদের প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ, আনআর্ন তো নাই, রেজিস্টার হয়ে গেছে। এই যে তিনটা প্ল্যাটফর্ম, এয়ারবিএনবি, ডিরেক্ট বুকিং, এক্সপিডিয়া। আর এখানে যদি আনআর্ন রেভিনিউ থাকতো তাহলে ওইটাও আসতো, এখন শুধু রেভিনিউটা আসছে। সবার কি ক্লিয়ার?